টপিকসগুলো হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি আসলে কি জিনিস, কাকে বলে, আমরা কেন পড়বো অ্যানাটমি এবং ফিজিওলজি। অ্যানাটমি এবং ফিজিওলজির বিভিন্ন শাখা আছে, একটু আগে আমি বলতেছিলাম যে বিভিন্ন সিস্টেম ওয়াইজ যেটাকে পড়ানো হয় সেই বিষয়টা আমরা জানবো। এছাড়া আমরা অ্যানাটমিক্যাল কিছু পজিশন জানবো। আর অ্যানাটমি ফিজিওলজি পড়তে গেলে আমাদের কিছু টার্মিনোলজি অর্থাৎ কিছু শব্দ সম্পর্কে আমাদের একটু জ্ঞান লাভ করতে হবে। তা না হলে অ্যানাটমি ফিজিওলজি আমরা, এমনকি মেডিকেলও এগুলো খুব দরকারি কিছু শব্দ আছে যেটা আমাদের খুবই দরকার। তো সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা আলোচনা করব। এছাড়া যদি আমরা সময়ের সংকুলন পাই তাহলে অ্যানাটমির একটা সিস্টেম আছে আপার লিম্ব, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো আমরা প্রথমেই আসি, অ্যানাটমি কাকে বলে। তো আপনারা যারা অলরেডি স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যানাটমি পড়ানো হয়, ফিজিওলজি পড়ানো হয়, তারপরে যিনি পাশ করে গেছেন তাদের তো অবশ্যই এটা পড়তে হয়েছে। তো আমি জানি না আপনারা কিভাবে পড়ছেন, আমি আমার মতন করে বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই জিনিসগুলো মোটামুটি আমি একটা সহজ আইডিয়ার মধ্যে নিয়ে আসছি, যেটা হয়তো অনেক সময় বইতে পাওয়া যায় না, আবার অনেক বইতে পাওয়াও যায়। সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে সেইভাবে শেয়ার করার চেষ্টা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানাটমি বলতে কি বোঝানো হয়। তো আমরা যদি এই বিষয়টাকে এভাবে দেখি, আমরা আগে একটু যোগ করি। অ্যানাটমি শব্দটাকে আমরা শুধু অ্যানাটমির মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা এটাকে হিউম্যান অ্যানাটমি বলবো, কারণ আমরা সবসময় মানুষের শরীর নিয়েই কথা বলবো, অন্য কোনো কিছু শরীর নিয়ে আমরা কথা বলবো না। যদিও আমাদের মেডিকেল সাবজেক্টে অন্য অন্য বিষয় আছে, পশু চিকিৎসা পড়ানো হয়, অন্য অন্য প্রাণীদের চিকিৎসা পড়ানো হয়, তো আমরা যেহেতু মানুষের চিকিৎসা করব, মানুষের চিকিৎসার জন্যই আমরা আজকে এই জিনিসগুলো শিখব, সেহেতু আমরা এখানে হিউম্যান অ্যানাটমি পড়ব। অর্থাৎ মানুষের সম্পর্কিত যে অ্যানাটমি সেইটা সম্পর্কেই আমরা শুধুমাত্র জ্ঞান লাভ করব। তো এবার আসেন আমরা একটু জানার চেষ্টা করি অ্যানাটমিটা আসলে কি জিনিস। তো দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য বডি অ্যান্ড অফ দ্য রিলেশনশিপ অফ ইটস কনস্টিটিউট পার্টস টু ইজ আদার্স। বাংলা লেখা আছে দেখেন, মানবদেহের গঠন, বিভিন্ন অঙ্গের অবস্থান বিশ্লেষণ ও দেহের বিভিন্ন অংশের সাথে অন্যটির যে সম্পর্ক, যে বিষয়ে আলোচনা করা হয় তাকে অ্যানাটমি বলি। আমি একটু নিজের মতন করে বলি, দেখেন এটা বইয়ের ভাষা, যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কোথায় আছে, কি অবস্থায় আছে, তাকে দেখতে কেমন, এই বিষয়গুলো আমরা যে পুস্তক থেকে কিংবা যে জায়গা থেকে জ্ঞান লাভ করতে পারি সেইটা জানার যে মাধ্যম তাকে আমরা অ্যানাটমি বলতে পারি। তো আমরা একটু শাব্দিক অর্থটা জানবো। অ্যানা এবং টমি দুটো শব্দ দাদা আছে দাদা স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের এখানে, দুটো শব্দ আমার আছে। এখানে এখনো আছে। অ্যানাটমি বলতে আমরা এখানে অ্যানাটমি যে শব্দটা, এই শব্দটাকে একটু ভেঙে একটু দেখবো যে আসলে কি বলার চেষ্টা করছেন আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা। এইটা দুটো শব্দের মাধ্যমে আসছে, অ্যানা এবং টমি। এই অ্যানা মানে হচ্ছে যে কোনো কিছুর আকার, সেটা শরীরের আকার হতে পারে, কোনো প্রাণীর আকার হইতে পারে, পশুর আকার হইতে পারে, যে কোনো কিছুর, এমনকি উদ্ভিদেরও আকার হইতে পারে, যে কারণে আমরা এখানে হিউম্যান অ্যানাটমি আনছি। তাহলে আমরা এখানে অ্যানা বলতে আমরা মানুষের শরীরের কোনো অঙ্গের কিংবা প্রত্যঙ্গের কিংবা কোনো অর্গানের গঠনকে কিংবা আকারকে বুঝিয়ে নিব। আর টমি শব্দটা আমাদের মেডিকেলে যেভাবে ব্যবহৃত হয় সেটা হচ্ছে, আপনারা হয়তো সহজে বুঝবেন যে আমাদের শরীরে অস্ত্রোপচারজনিত যতগুলো কারণ আছে সব কিছুকে মিলেই টমি বলা হয়। অস্ত্রোপচার বলতে কি বোঝানো হয়? অপারেশন। বিভিন্ন মাধ্যমে আমরা অপারেশন করে থাকি। অপারেশনগুলো দিয়ে কি করা হচ্ছে, ধরেন আমাদের যদি কোনো মহিলা অঙ্গের যদি অপারেশন করা হয়, হিস্টেকটমি, টিউবেকটমি, ল্যারেঞ্জেস্কেটমি, ফ্যারেঞ্জেস্কেটমি, এই যে টমিগুলো আসছে, টমি মানে হচ্ছে কোনো একটা জায়গাকে কেটে তার ভিতরের যে অ্যাবনর্মাল প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে তাকে রিমুভ করাটাকেই টমি বলা হয়। আপনার যত ধরনের যত অপারেটিভ কন্ডিশন আছে সেই জন্য তার শেষে এই টমি শব্দটা ব্যবহার করা হয়। তো আমরাও এখানে অ্যানাটমি পড়ার সময় কেন এই টমি শব্দটা আছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। অ্যানাটমি পড়ার সময় আমার ধরেন ভিতরে লিভারটা আছে, আমি এটাকে কিভাবে দেখব? তাহলে এখানে আমাকে ডিসেকশন করতে হবে। ডিসেকশন মানে হচ্ছে কাইটিয়ে এটাকে বিশ্রাইয়ে দেখা। তো সেই ক্ষেত্রে আমরা
এই যে কাটতেছি কাটিয়ে এটাকে ওপেন করিয়া আমরা দেখতেছি, সেজন্য এখানে টমি শব্দটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা যদি শাব্দিক অর্থ থেকে এটাকে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যানা শব্দের অর্থ হচ্ছে আপনার আকার কিংবা গঠন, আর টমি শব্দের অর্থ হচ্ছে আপনার কেটে ওই জিনিসটাকে বিশ্লেষণ করা কিংবা ওই জিনিসটাকে সেখান থেকে দেখা। তো আমরা আবারও একটি অ্যানাটমি শব্দটাকে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে আমার অঙ্গ কিংবা প্রত্যঙ্গ এটা কোথায় আছে, কি অবস্থায় আছে, এবং তার চারপাশে যে অর্গানগুলো আছে সেটার সাথে এর কি সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো যেখান থেকে আমরা জানতে পারবো, সেই অঙ্গের গঠনটা সম্পর্কে আমরা যেখান থেকে জানতে পারবো, সেটা যেখান থেকে আমরা বিশ্লেষণ করতে পারবো, সেইটা যে পুস্তকটা পাঠ করলে কিংবা যে বইটা থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি, সেটাকে বলা হয় অ্যানাটমি। ঠিক আছে, তো আমরা এবার একটু দেখব যে ফিজিওলজি কাকে বলে। তো আমরা যদি অ্যানাটমি বুঝে থাকি তাহলে ফিজিওলজি বুঝতে খুবই সুবিধা হবে। অ্যানাটমি হচ্ছে একটা শরীরের অঙ্গের আকার এবং তার চারিপাশে যে অঙ্গগুলো আছে তার সাথে কি সম্পর্ক আছে সেটা সম্পর্কে জানি। এবার হচ্ছে এই যে অঙ্গটা আমার, এই অঙ্গটা কি কাজ করে, সেই কি কাজ করে সেটা আমরা যেখান থেকে জানতে পারবো, সেটাই হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি শব্দের ও একটা শাব্দিক অর্থ আছে। ফিজিও শব্দের অর্থ হচ্ছে আমাদের শরীর, অর্থাৎ মানব শরীর, যেহেতু আমরা হিউম্যান ফিজিওলজি বলতেছি, সেক্ষেত্রে ফিজিও শব্দের অর্থ হচ্ছে মানুষের শরীর, আর লজি শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো আমাদের চিকিৎসাবিজ্ঞানে ফিজিওলজি শব্দের বাংলা আবিধানিক অর্থ তৈরি করছে হচ্ছে শরীর ক্রিয়া বিজ্ঞান। অর্থাৎ আমাদের যে অ্যানাটমি যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো যে কাজগুলো করে, আমাদেরকে যে কাজগুলো করে এবং কাজ করে আমাদের শরীরের যে সচল রাখে, একটা অঙ্গর সাথে আরেকটা অঙ্গ যে সম্পর্ক রাখে, একটা অঙ্গকে আরেকটা অঙ্গ যে সহযোগিতা করে, একটার সাথে একটা যে একটা মিল রেখে একটা গ্রুপ ভিত্তিক কাজ করে, সেই কাজটাকেই আমরা বলি ফিজিওলজি। অর্থাৎ আমার শরীরের যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো যে কাজ করতেছে, সেই কাজটাই আমার ফিজিওলজি। তো আমরা একটু বইয়ের ভাষায় দেখি। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের বিভিন্ন অঙ্গাদির স্বাভাবিক কাজ প্রণালী, কার্যপ্রণালী সম্বন্ধে আলোচনা করে, তাকে আমরা ফিজিওলজি বলি। তাহলে দেখেন, অ্যানাটমি ফিজিওলজি একটার সাথে আরেকটা একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা হচ্ছে আমাদের আকার সম্পর্কে একটা ধারণা দিচ্ছে, আরেকটা হচ্ছে ওই অর্গানের কি কাজ আছে সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে কিংবা জ্ঞান দিচ্ছে। তো এই জন্য আমি প্রথমেই বলছিলাম যে অ্যানাটমি ফিজিওলজির সাথে গভীর সম্পর্ক আছে এবং গভীর মিল আছে। সেই মিলটাকে আমরা মাথায় রেখে একটার সাথে আরেকটাকে মিলাইয়া আমরা পরপর পড়ে যাব। তো এরপরে আমরা একটু দেখব যে অ্যানাটমির কি কি অংশ কিংবা কি কি বিভাগ আছে সেটা সম্পর্কে একটু জানবো। এটা জানতে গেলে আমরা এরপরে ফিজিওলজির অংশটা জানবো, তখন আমি দুটোর সাথে মিল করার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়গুলো আসলে কেমন। তাহলে আমরা অ্যানাটমির অংশগুলো দেখি। এটাকে বলা হয় ব্রাঞ্চেস অফ অ্যানাটমি। অ্যানাটমির যে শাখাগুলো আছে, আমরা পড়তে গেলে যে মাধ্যমগুলোর মাধ্যমে, যে সিস্টেমগুলোর মাধ্যমে আগাবো, সেই বিষয়গুলোই এখানে বিশ্লেষণ করা আছে। প্রথমে আছে হচ্ছে সাইটোলজি। অ্যানাটমির প্রথম ব্রাঞ্চের যে নামটা আছে সেটার নাম হচ্ছে সাইটোলজি। তো সাইটোলজিতে কি আছে আমরা একটু সেটা বোঝার চেষ্টা করি। সাইটোলজিতে আছে হচ্ছে আমাদের শরীরে যে বিভিন্ন কোষ আছে, সেই কোষ সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করে তাকে হচ্ছে সাইটোলজি বলা হয়। আপনারা আবার একটু শোনেন, আমাদের শরীরে হাজার হাজার লাখ লাখ কিংবা কোটি কোটি কোষ দিয়ে গঠিত হয়। সেই কোষ সম্পর্কে যে বিষয়, যে সাবজেক্টে আলোচনা করা হয়, সেটা হচ্ছে সাইটোলজি। তো এরপরে আছে আমাদের হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে যে এই কোষগুলো একত্রে মিলিত হয়ে একটা টিস্যু গঠন করে। সেই টিস্যু সম্পর্কে, টিস্যু কিংবা কলা, টিস্যুর বাংলা হচ্ছে কলা, সেই টিস্যু বা কলা সম্পর্কে যে বিজ্ঞানে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বলে। তো আমরা হিস্টোলজির মাধ্যমে আমরা কলা কিংবা টিস্যু সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো। এরপরে 3 নম্বরে আছে অস্টিওলজি। তো অস্টিওলজি আপনারা অনেকেই হয়তো জানেন। অস্টিও শব্দের অর্থ হচ্ছে আমাদের শরীরের যে হাড়গুলো আছে, যেটাকে আমরা বোনস নামে চিনি, সেই বোনসগুলোকে মেডিকেলের ভাষায় অস্টিও বলা হয়। আর লজি সম্পর্কে মানে হচ্ছে জ্ঞান। তাহলে আমরা যেটা পড়লে মানুষের শরীরের হাড় কিংবা বোন সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অস্টিওলজি।
তারপরে 4 নম্বরে আছে আমাদের আর্থ্রোলজি। তো এবার একটু দেখেন আমরা যে বোনসগুলো নিয়ে আলোচনা করব। তো এই বোনসগুলো, দুটো বোন যখন আমাদের শরীরের কোনো একটা জায়গায় মিলিত হয়েছে তাকে আমরা বলি সন্ধি বা জোড়া, ইংরেজিতে বলা হয় জয়েন্ট। তো এই জয়েন্ট সম্পর্কে আমরা যেসব জায়গা থেকে জ্ঞান লাভ করতে পারবো কিংবা যে পুস্তক থেকে জ্ঞান লাভ করতে পারবো সেটাকে আমরা বলি আর্থ্রোলজি। তো এই জয়েন্টটাকে কভার করে আছে আমাদের মাসেল কিংবা পেশি, বলা হয় এটাকে মাসেল কিংবা পেশি। তো এই পেশি সম্পর্কে আমরা যেখান থেকে জ্ঞান লাভ করতে পারবো সেটাকে আমরা বলি মায়োলজি। এটা আমাদের 5 নম্বরে আছে। 6 নম্বরে আছে আমাদের এমব্রায়োলজি। এমব্রায়োলজি বলতে বলা হয়, বাংলায় বলা হয় ভ্রূণবিদ্যা। আপনারা অনেকেই হয়তো শুনতে পারেন ভ্রূণবিদ্যা। একটা বেবি কিংবা একটা ফিটাস তার মায়ের শরীরে যেভাবে সামান্য একটা জাইগোট কিংবা স্পাম কিংবা ওভারি থেকে ধীরে ধীরে একটা জাইগোট ফর্ম করে সে আস্তে আস্তে বড় হইয়া যখন মানুষের শরীরের আকার ধারণ করে এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে সে পৃথিবীতে জন্মগ্রহণ করে। তো এই যে সে মায়ের শরীরের মধ্যে থাকলো কিভাবে একটা স্পাম এবং ওভারির সাথে মিলিত হইয়া সে ধীরে ধীরে একটা জাইগোট ফর্ম করলো, জাইগোট ফর্ম করিয়া আস্তে আস্তে কোষগুলো বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় মানুষের আকার ধারণ করলো। যতদিন সে মায়ের পেটের মধ্যে থাকে সেই সময়টার মধ্যে এটাকে বলা হয় ভ্রূণ। তো এই ভ্রূণ সম্বন্ধে যখন আমরা জ্ঞান লাভ করবো সেটাকে বলা হয় এমব্রায়োলজি। এই এমব্রায়োলজিতে আমরা একটা বাচ্চা বা একটা বেবি কিংবা একটা ফিটাস যখন মায়ের পেটের মধ্যে থাকে সেইখানে তার যে ডেভেলপমেন্ট সিকোয়েন্সগুলো ঘটে, আমরা যেখান থেকে এই ডেভেলপমেন্ট সিকোয়েন্সগুলো জানতে পারবো সেই পুস্তকটা কিংবা সেই বিষয়ে যখন আমরা জ্ঞান লাভ করবো সেটাকে বলা হয় এমব্রায়োলজি। এরপরে 7 নম্বরে আছে আমাদের এখানে অনেকগুলো নাম আছে, এনজিওলজি কিংবা কার্ডিওভাস্কুলার সিস্টেম কিংবা ব্লাড ভাস্কুলার সিস্টেম। আপনারা এই বিষয়ে হয়তো অবগত আছেন। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম বলা হয় আমাদের হার্ট এবং হার্ট সম্পর্কিত যে রক্ত চলাচলের যে নালীগুলো আছে, যেটাকে এক কথায় বলা হয় ভাস্কুলার। তো এইটাকে আমরা বলি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম কিংবা ব্লাড ভাস্কুলার সিস্টেমও অনেক পুস্তকে লেখা আছে। অনেক পুস্তকে আবার এনজিওলজি সম্পর্কেও লেখা আছে। তো আমরা এই তিনটাকে একবারেই লিখে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখানে আমরা কি জানতে পারবো, আমাদের শরীরের হার্ট যেটা আমাদের বুকে অবস্থান করছে, সেই হার্ট কিভাবে তার কাজটা করে থাকে, হার্টটা কোথায় আছে, সে কিভাবে তার রক্ত সঞ্চালনটা সৃষ্টি করছে, কোথায় কোথায় রক্তটা সে কিভাবে পৌঁছায় দিচ্ছে, এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান লাভ করব সেটা হচ্ছে আমাদের এনজিওলজি কিংবা কার্ডিওভাস্কুলার সিস্টেম কিংবা ব্লাড সার্কুলার সিস্টেম। তো এরপরে আমাদের বুকে আরও একটা অর্গান আছে, একটা না দুটো অর্গান আছে, আমরা একত্রে তাকে ফুসফুস বলি। তো এই ফুসফুসটাকে আমরা একত্রে আবার একটা সিস্টেমের আওতায় নিয়ে আসছি, সেটা হচ্ছে রেসপাইরেটরি সিস্টেম। এই রেসপাইরেটরি সিস্টেমের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে আমাদের ফুসফুসের গঠনটা কেমন, ঠিক আছে, ফুসফুসটা আসলে কোথায় আছে, তার কালারটা কেমন, তাকে কে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অ্যানাটমিতে জানতে পারবো। আর ফিজিওলজিতে আমরা এটা জানতে পারবো যে ফুসফুসের কার্যক্রমটা কি আছে। আমি ফিজিওলজি আলোচনার সময় এটাকে আমি মিল করে দেব, তখন দুটো বিষয়কে একত্রে কিভাবে আমরা আনতে পারি। তারপরে আমাদের 9 নম্বরে আছে হচ্ছে এলিমেন্টারি সিস্টেম কিংবা ডাইজেস্টিভ সিস্টেম। আমাদের মুখ থেকে শুরু করে পাউপথ পর্যন্ত যে পথটা বিস্তৃত হয়ে আছে, এই পথটাকে বলা হয় হচ্ছে এলিমেন্টারি সিস্টেম। তাহলে এখানে কি হচ্ছে, মুখ থেকে শুরু করে পাউপথ পর্যন্ত এখানে দেখেন অনেকগুলো পথ অতিক্রম করছে আমাদের এই পথটা। মানে কি কি আছে এখানে, প্রথম আমাদের মুখ আছে, তারপরে ফ্যারিংস আছে, তারপরে আমাদের আপার জিআই আছে, তারপরে স্টোমার্ক আছে, তারপরে আমাদের ডিউডেনাম আছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আছে, তারপরে আমাদের অ্যানাস আছে, এরপরে আমাদের অ্যানাল কানাল আছে। তো এই যে বিষয়গুলো বিশাল একটা দীর্ঘ পথ, এই পথটা সম্পর্কে আমরা যে সিস্টেম থেকে জানতে পারবো এই পথটার অবস্থান কি, কোথায় কি নামে অভিহিত করা হয়েছে, কোথায় তাকে কীরকমভাবে দেখা যায়, ঠিক আছে, সেই বিষয়গুলো আমরা এই এলিমেন্টারি সিস্টেম থেকে কিংবা ডাইজেস্টিভ সিস্টেম থেকে আমরা এটা জানতে পারবো। এরপরে আছে আমাদের 10 নম্বরে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমটা হচ্ছে আমাদের কিডনি এবং ইউরিনারি ব্লাডারকে একত্রে করে যে সিস্টেমটা তৈরি হয়েছে তাকে বলা হয় ইউরিনারি সিস্টেম। অর্থাৎ কিডনি কিভাবে আমাদের শরীরের রক্তটাকে ছাঁকনির মতন ছাইকিয়ে তাকে
পরিষ্কার করে আবার আমাদের শরীরে পৌঁছায় দিচ্ছে, আবার এটা কিভাবে আমাদের শরীরের বজ্র পদার্থটাকে বের করে দিচ্ছে ইউরিনারি ব্লাডার কিংবা অন্যান্য পথের মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা যেখান থেকে জানতে পারবো সেটা ইউরিনারি সিস্টেম। অ্যানাটমিতে আমরা কিডনি এবং ইউরিনারি ব্লাডারের গঠন সম্পর্কে জানতে পারবো এবং ফিজিওলজিতে আমরা এর কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। এরপরে আমাদের আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পুরুষ মানুষের একটা সিস্টেম আর একটা মহিলা মানুষদের এক ধরনের সিস্টেম। তো রিপ্রোডাক্টিভ সিস্টেমে আমরা জানতে পারবো যে আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি যে সেক্সুয়াল অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো কোথায় কী অবস্থায় আছে এবং সেই অর্গানগুলোকে দেখতে কেমন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এরপরে আমাদের একটা বড় সিস্টেম আছে, সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, যে সিস্টেম ছাড়া আমরা এক কথায় একেবারেই অচল। আমাদের সব কিছু থাকলেও যদি নার্ভাস সিস্টেম কাজ না করে ঠিক মতন, আমরা আসলে মানুষ থাকবো না। তো প্রত্যেকটা অর্গানেরই আমাদের অনেক বেশি গুরুত্ব, কিন্তু তার মধ্যে আমাদের নার্ভাস সিস্টেমের গুরুত্ব সব থেকে বেশি, কিংবা এক কথায় সবার থেকে গুরুত্ব বেশি, এভাবেও আমরা বলতে পারি। তো নার্ভাস সিস্টেমটা শুরু হয়েছে আমাদের মস্তিষ্ক থেকে এবং আমাদের স্পাইনাল কর্ড থেকে। আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় লাখ লাখ কোটি কোটি নিউরন রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা প্রত্যাহিক জীবনে আমাদের কাজকর্ম এবং আমাদের প্রিয় মানুষের যে তার যে অনুভূতিটা, তার যে প্রকাশটা এবং প্রিয় মানুষের যে স্পর্শ অনুভূতি আমরা এই নার্ভাস সিস্টেমের মধ্যে পেয়ে থাকি। তো এই বিষয়ে আমরা যখন জানতে পারবো, সেটা আমরা নার্ভাস সিস্টেমের মাধ্যমে জানতে পারবো যে কোথায় কিভাবে এটা তার প্রকাশটা দেখাচ্ছে, কি অবস্থানে আছে, কোন জায়গায় থেকে সে কিভাবে পরিচালিত হচ্ছে, সেটা আমরা নার্ভাস সিস্টেমের মধ্যে জানতে পারবো। 13 নম্বরে আছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা আমরা সাধারণত আমাদের শরীরে বিভিন্ন যে গ্ল্যান্ডগুলো আছে, সেই গ্ল্যান্ডগুলোকে আমরা দেখতে পাই, কিন্তু দেখতে পাই না আমরা হরমোনটাকে। সেটা একটা অদৃশ্য নালীর মাধ্যমে শরীরে চলাচল করে, যেটাকে আমরা বিভিন্নভাবে হয়তো অনুভব করতে পারি, বুঝতে পারি, কিন্তু এটাকে দেখতে পাই না। তো সেই জিনিসগুলো, গ্ল্যান্ডটাকে আমরা দেখতে পারি, কিন্তু হরমোনটা অদৃশ্য একটা নালীর মাধ্যমে চলাচল করে, এটাকে আমরা দেখতে পাই না, কিন্তু শরীরে তার ক্রিয়াটা আমরা বুঝতে পারি। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা যেখান থেকে জানতে পারবো কিংবা জ্ঞান লাভ করতে পারবো, সেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। ঠিক আছে। এরপরে আমাদের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে অর্গান অফ স্পেশাল সিস্টেম। এইখানে আমরা আমাদের শরীরের 5টা অর্গান আছে, যেটা সম্পর্কে আমরা এখানে অবদান। ভীষণ মানে হচ্ছে দৃষ্টি, আমরা আমাদের চোখ সম্পর্কে এখানে জানতে পারবো। তারপরে আছে আমাদের ইয়ার মানে হচ্ছে আমাদের কান, তো কানের গঠন সম্পর্কে এখানে আমরা জানতে পারবো। তারপরে আছে নোজ, নাকের গঠন সম্পর্কে জানতে পারবো। তারপরে আছে আমাদের টাং মানে জিহ্বা সম্পর্কে এখানে আমরা জানবো, জিহ্বার গঠন, তার স্পর্শ অনুভূতি, এবং সর্বশেষ আছে আমাদের স্কিন। আমাদের শরীরের সব থেকে বড় অর্গান হচ্ছে স্কিন, যেটা আমাদের পুরো শরীরটাকে কাভারিং করে আছে। তো এটা হচ্ছে আমার অ্যানাটমির পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে এই নামগুলো বলে দিলাম। এটা আবার পরিপূর্ণ বিস্তৃতভাবে আমাদেরকে জানতে হবে, সেটা জানার জন্য আমাদের সময়ের প্রয়োজন। যে 14টা সিস্টেম সম্পর্কে বললাম, এটা আমি আস্তে আস্তে সময় নিয়ে একটা কিংবা দুটো সিস্টেম করে আপনাদের যতটুকুন প্রয়োজন ততটুকুনকে ভিত্তি করে ধীরে ধীরে আমি আপনাদেরকে আলোচনা করব বিভিন্ন ক্লাসে সিরিয়াল ওয়াইজ। তো আমি এবার একটু অ্যানাটমি আর ফিজিওলজি সিস্টেমের সাথে কম্পেয়ার করব। দেখেন, আমরা কিছু জায়গায় মিলবে, কিছু জায়গায় মিলবে না, সেই বিষয়গুলো আমরা একটু খেয়াল করি। আবার দেখা যাচ্ছে প্রায় জায়গায় মিলেও যেতে পারে, কিন্তু আমরা পড়বো আর সেটাকে মেলানোর চেষ্টা করব। যেমন আমাদের ফিজিওলজিতে প্রথম যে ব্রাঞ্চটা আছে, সেটা লেখা আছে এখানে হেমোলাইটিক সিস্টেম। হেমোলাইটিক সিস্টেম বলতে বলা হয়, মানে বোঝানো হয় আমাদের যে রক্ত আছে শরীরে, এই রক্তের যে গঠন, রক্তের যে কাজ, সেটা সম্পর্কে আমরা যে সিস্টেমের মাধ্যমে জানবো, সেটাকে আমরা বলি হেমোলাইটিক সিস্টেম। ঠিক এই এখানে দেখেন 5 নম্বরে আছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম বলতেও আমাদের হার্ট কিভাবে তার রক্ত সঞ্চালন করে, সেই সম্পর্কে আমরা এখান থেকে সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে জানতে পারবো। তাহলে সার্কুলেটরি সিস্টেম আর হচ্ছে হেমোলাইটিক সিস্টেমটাকে আমরা অ্যানাটমির যে এনজিওলজি কিংবা কার্ডিওভাস্কুলার সিস্টেম কিংবা ব্লাড ভাস্কুলার সিস্টেম, এইটার সাথে একযোগে আলোচনা করতে পারি। যেমন ওখানে আমরা গঠনটা জানবো, এইখানে এসে আমরা এর কাজ সম্পর্কে জানতে পারবো। এরপরে 2 নম্বরে দেখেন লেখা আছে
রেটিকুলো এন্ডোথেলিয়াম অ্যান্ড লিম্ফেটিক সিস্টেম। এটাকে আমরা অ্যানাটমির একদম প্রথমেই দেখা আছে সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি, এই দুটোর সাথে আমরা এটাকে কম্পেয়ার করতে পারি। সাইটোলজি এবং হিস্টোলজিতে আমরা কোষ এবং কলার গঠনতন্ত্র সম্পর্কে জানতে পারবো। রেটিনোকুলো এন্ডোথেলিয়াম এবং লিম্ফেটিক সিস্টেমে আমরা এই জিনিসটারই কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। 3 নম্বরে আছে আমাদের স্কেলিটাল সিস্টেম। স্কেলিটাল সিস্টেম আর হচ্ছে আমাদের অ্যানাটমিতে অস্টিওলজি একই জিনিস। স্কেলিটাল মানে আপনার শরীরের হাড়, অন্যদিকে অস্টিওলজি মানেও আপনার বোন সম্পর্কে জ্ঞান। তো আমরা যখন হাড়ের গঠনতন্ত্র সম্পর্কে জানবো অ্যানাটমিতে, ঠিক একই সময়ে আমরা ফিজিওলজির স্কেলিটাল সিস্টেমটা কিভাবে কাজ করছে সেই জিনিসটাও আমরা জানতে পারবো। এরপরে দেখেন 4 নম্বরে আছে মাসকুলার সিস্টেম। আমাদের অ্যানাটমিতে দেখেন আছে মায়োলজি 5 নম্বরে। এই মায়োলজি আর মাসকুলার সিস্টেম একই জিনিস। আমরা অ্যানাটমিতে মায়োলজি অর্থাৎ মাসেলের গঠনতন্ত্র সম্পর্কে জানতে পারবো, সেই মাসেলের কাজটা যখন আমরা ফিজিওলজিতে পড়বো সেটা হয়ে যাবে মাসকুলার সিস্টেম। ঠিক আছে, তারপরে আছে আমাদের রেসপাইরেটরি সিস্টেম। আমাদের উপরেও রেসপাইরেটরি সিস্টেম আছে, ওখানে আমরা ফুসফুসের গঠন সম্পর্কে জানতে পারবো। আমরা ফিজিওলজিতে ফুসফুসের কার্যক্রম সম্পর্কে জানতে পারবো। এরপরে আমাদের ফিজিওলজিতে 7 নম্বরে আছে এলিমেন্টারি সিস্টেম কিংবা ডাইজেস্টিভ সিস্টেম। এই একই জিনিসটা আমার অ্যানাটমিতে আছে, সেখানে আমরা এলিমেন্টারি সিস্টেমের গঠনতন্ত্র সম্পর্কে জানতে পারবো। আর ফিজিওলজিতে এসে আমরা এই একই সিস্টেমে এর কার্যক্রম সম্বন্ধে জানতে পারবো। আপনারা দেখেন 8 নম্বরে আরেকটা শব্দ আছে মেটাবলিজম ফিজিওলজিতে। মেটাবলিজম হচ্ছে আমরা কিভাবে একটা খাদ্যকে শোষণ করি, ঠিক আছে, সেই বিষয়টা সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। কিভাবে আমরা একটা খাদ্য পরিপাক করি কিংবা সেটাকে একটা মানুষ কিভাবে অ্যাবজর্ব করতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা মেটাবলিজম সিস্টেমে জানতে পারবো। তো এটাও আমরা এলিমেন্টারি সিস্টেমের সাথে আলোচনা করে যেতে পারবো কিংবা এইখান থেকে আমরা এই বিষয়টা সম্পর্কে অবগত করতে পারবো। মেটাবলিজম এর বাংলা হচ্ছে বিপাকতন্ত্র, অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো আমাদের শরীরে কিভাবে এটা ডাইজেশন হয় এবং পরে অ্যাবজর্পশন হইয়া এটা শক্তিতে রূপান্তরিত হয় এবং আমাদের শরীর কিভাবে এটাকে গ্রহণ করে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। সেটাকে আমরা ডাইজেস্টিভ সিস্টেম কিংবা এলিমেন্টারি সিস্টেমের সাথে একযোগেও আলোচনা করতে পারবো। এরপরে আমাদের ফিজিওলজিতে 9 নম্বরে আছে দেখেন এক্সক্রিটরি সিস্টেম। এক্সক্রিটরি বলতে বোঝানো হয় আমাদের শরীরে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো যখন অ্যাবজর্পশন হইল, এই খাবারগুলো যখন আমাদের শরীরের যে কার্যক্রম আছে কার্যক্রমগুলো করলো এবং একটা সময় এটা কিছুটা অংশ বজ্র পদার্থে পরিণত হয়, অর্থাৎ শরীর কিছু জিনিসকে তার শরীরে অপ্রয়োজনীয় হিসেবে মনে করে, সেই জিনিসটাকে তখন শরীর বের করে দেয়। তো বের করে দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় হচ্ছে এক্সক্রিটরি সিস্টেম। সেই বের করে দেওয়ার জন্য আমাদের যে অর্গানটা কাজ করে সেটা হচ্ছে কিডনি এবং ইউরিনারি সিস্টেম। তো আমরা উপরে ইউরিনারি সিস্টেম দেখছিলাম। ইউরিনারি সিস্টেমে আমরা কিডনির গঠন সম্পর্কে, তারপরে ইউরিনারি ব্লাডারের গঠন সম্পর্কে জানতে পারবো। সেই একই সময়ে আমরা যখন কিডনি এবং ইউরিনারি ব্লাডারের কার্যক্রম সম্পর্কে জানতে পারবো তখন আমরা এই বিষয়টাকে এক্সক্রিটরি সিস্টেম হিসেবে অভিহিত করব। আমাদের অ্যানাটমিতে নার্ভাস সিস্টেম ছিল, ফিজিওলজিতে 11 নম্বরে আমাদের সেই একই নার্ভাস সিস্টেম আছে। আমাদের শরীরে প্রত্যেকটা নার্ভ বা স্নায়ু কিভাবে কাজ করে, কোন জায়গায় কিভাবে কাজ করে এবং এটা আমাদেরকে আসলে কিভাবে বুঝতে শেখায়, অনুভূতি দিতে শেখায়। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমার প্রিয় মানুষের স্পর্শ আমাকে কিভাবে বোঝায়, সেই জিনিসটা আমরা এই নার্ভাস সিস্টেম থেকে আমরা জানতে পারবো যে তার কার্যক্রমটা আসলে কোথায় আছে। এরপরে এখানেও আমাদের এন্ডোক্রাইন সিস্টেম আছে। আমাদের গ্ল্যান্ডগুলো কিভাবে কাজ করে, আমাদের শরীরে হরমোনগুলো কাজ করে কিভাবে, কোথায় কোথায় কাজ করে, কাজ না করলে আমাদের কি কি সমস্যা তৈরি হতে পারে সেই বিষয়গুলো আমরা ফিজিওলজিতে এন্ডোক্রাইন সিস্টেমে জানতে পারবো। একই সাথে আমরা আবার সেই স্পেশাল সেন্সগুলোকে পাচ্ছি, ভিশন, ইয়ার, নোজ, টাং এবং স্কিন। তো এইখানে আমরা এই যে আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং আমাদের যে চর্ম কিভাবে আমাদের শরীরটাকে প্রোটেক্ট করতেছে, কিভাবে সে কাজ করতেছে, এই বিষয়গুলো আমরা এইখান থেকে জানতে পারবো।
তো এটা আমার অ্যানাটমি এবং ফিজিওলজির অংশগুলো সম্পর্কে আপনারা জানতে পারলেন, আর যে আমরা কিভাবে এটাকে পড়ব, কোন কোন বিষয়গুলোর উপরে ডিপেন্ড করে পড়ব, কোন সিস্টেমে আমরা আগাবো। এইখান থেকেই বোঝা যায় যে আমরা কোন সিস্টেমের পরে কোনটা পড়ব, কোনটার পরে যে কোনটা পড়লে আমাদের সুবিধা হবে, এই জায়গা থেকেই জানতে পারবো আমরা। এবং এই প্রত্যেকটা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সম্পর্কে যদি আপনি ভালোভাবে ধারণা নিতে না পারেন, তাহলে আপনি রোগতত্ত্ব সম্পর্কে ভালোভাবে কখনোই ধারণা নিতে পারবেন না। তো আমরা এবার একটু আসবো, আমি প্রথমেই বলছিলাম যে আমরা অ্যানাটমি ফিজিওলজি কেন পড়ব, পাঠের প্রয়োজনীয়তা কি, অ্যানাটমি ফিজিওলজি আমাদের পড়তে হবে কেন। আচ্ছা, আমরা এটা পড়বো এই কারণেই, যেহেতু আমরা মানুষের শরীর নিয়ে কাজ করব। তো সেই মানুষের শরীরের কোথায় কোন অঙ্গটা আছে, সেই অঙ্গটা কি কাজ করে, সেটা যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে আমরা তাকে কিংবা তার সম্পর্কে আমাদের যে চারিত্রিক, হোমিওপ্যাথির ম্যাটেরিয়া মেডিকা পড়তে গেলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হয়, একটা মানুষের মানসিক বিষয় সম্পর্কে জানতে হয়। তাহলে যদি আমরা অ্যানাটমি ফিজিওলজি সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে না পারি, তাহলে আমরা তার চারিত্রিক লক্ষণটাকে ভালোভাবে নিতে পারবো না কিংবা বুঝতে পারবো না। হ্যাঁ, উপর থেকে আমরা হয়তো কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু ইন্টারনাল অর্গান তো আমরা দেখতে পারবো না, যেটা আমাদের শরীরের ভিতরে রয়েছে। সেই বিষয়গুলো যখন আমরা বুঝতে পারবো না, তখন তার সম্পর্কে যদি আমরা অ্যানাটমি ফিজিওলজি ভালোভাবে না পড়ে যাই, তাহলে আমরা রোগতত্ত্ব সম্পর্কে যে শব্দটা আছে সেটা সম্পর্কে আমরা ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা একটা মানুষের যে রোগের যে বিষয়টা, যার যে সিমটমটা, আমরা যেটাকে লক্ষণ ভিত্তিক চিকিৎসা বলি হোমিওপ্যাথিতে, সেই বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। সো আপনার যদি ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ মেডিসিন কিংবা আপনার যদি প্র্যাকটিস অফ মেডিসিনের উপরে কিংবা রেপার্টরির উপরে যদি ভালো জ্ঞানও থাকে, তাও আপনি এই বিষয়গুলো বুঝতে না পারার কারণে আপনি অনেক জায়গা থেকে অনেক রোগ সম্পর্কে কিংবা অনেক লক্ষণকে ভালোভাবে আপনি কেস টেকিং করতে পারবেন না। আর ভালোভাবে কেস টেকিং যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি একটা সিঙ্গেল মেডিসিনকে বাছাই করতেও পারবেন না। সিঙ্গেল মেডিসিন যদি আপনি বাছাই করতে না পারেন, তাহলে একজন রুগীর কে আপনি আরোগ্যের পথেও নিতে পারবেন না। সো এরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে চিন্তা ভাবনা করে, যেহেতু আমরা মানুষের শরীর নিয়ে কাজ করব, সো আমরা মানুষের শরীরের কোথায় কি আছে, কোন বিষয়টা কি কাজ করে, কিভাবে কাজ করে, এবং রোগে আক্রান্ত হলে কোন অর্গানটার কি অবস্থা হয়, সে সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে। এইখানে আমি আপনাদেরকে একটু প্যাথোলজি সম্পর্কে কথা বলি। সেটা হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, এটা হচ্ছে একটা নর্মাল কন্ডিশন আমাদের শরীরের। তো এটা যদি অ্যাবনর্মাল হয়ে যায়, অর্থাৎ অ্যানাটমির কোনো একটা জায়গা যদি অসুস্থতা প্রকাশ করে, কিংবা ফিজিওলজি যদি তার যে কার্যক্রমটা আছে সে যদি সঠিকভাবে করতে না পারে, তাহলে যে মাধ্যমে আমরা জানতে পারি যে এই মানুষটা অসুস্থ, সেই মাধ্যমটাই হচ্ছে প্যাথোলজি। প্যাথোলজির শাব্দিক অর্থ হচ্ছে রোগ নির্ণয় করা। অর্থাৎ আমরা এখানে অ্যানাটমি এবং ফিজিওলজির যে অ্যাবনর্মাল কন্ডিশনটা আছে, সেই কন্ডিশনটা যে মাধ্যমে আমরা জানতে পারি, সেইটাই হচ্ছে প্যাথোলজি। সেজন্য আমি আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এটাকে যদি আমরা যখন প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি, তখন যদি প্যাথোলজিটা আলোচনা করি, তাহলে আমাদের জন্য অনেক মানে সুবিধা হবে এবং বুঝতেও ভালো হবে। এই জন্য আমরা ওই কন্ডিশনের জায়গায় এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমার কাছে মনে হয় এভাবে আমাদের সুবিধা হয়। আর অ্যানাটমির সাথে ফিজিওলজির যেহেতু একটা গভীর সম্পর্ক রয়েছে, সো আমরা এই গভীর সম্পর্কটা যেখানে আছে সেই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা অ্যানাটমি এবং ফিজিওলজি পাঠের প্রয়োজনীয়তাটা জানতে পারলাম। আমরা এবার একটু দেখব, দেখেন আপনাদের প্রথমেই যে ছবিটা দেওয়া হয়েছে, এটাকে বলা হয় হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। ছবিটার দিকে একটু খেয়াল করেন আপনারা। প্রথম 1 নম্বর এবং 2 নম্বরের যে ছবিটা দেওয়া আছে, এখানে একটু দেখেন যে তার মাথাটা একটু স্প্রেড অবস্থায় আছে, মুখটা একটু আপওয়ার্ড অবস্থায় আছে, হাত দুটো শরীর থেকে একটু ফাঁকা অবস্থানে আছে, বডিটা পুরো সোজা অবস্থানে আছে, এবং পা দুটো সামান্য একটু ফাঁকা জায়গায় অবস্থান করতেছে। তো এইভাবে যদি আপনি একজন মানুষকে দাঁড় করান, তাহলে সেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন। তো অ্যানাটমিক্যাল পজিশনটা আসলে জানার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের
শরীরের অর্গান এবং আমাদের এই যে যে আমরা সিস্টেমগুলো আলোচনা করলাম সেই সিস্টেমগুলোর আসলে নর্মাল অবস্থানটা কি। তো এরকম একটা সিকোয়েন্সে যখন থাকে তখন আমাদের প্রত্যেকটা অর্গান তার নিজস্ব জায়গায় নিজস্ব ভারসাম্য বজায় রেখে একটা নিজস্বতা পরিবেশ তৈরি করে তারা অবস্থান করে। সেই জন্য আমরা অ্যানাটমিক্যাল অবস্থানটা জানার চেষ্টা করছি যে এই অবস্থানটায় থাকলে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সে তার নিজস্ব জায়গায় থাকে, নিজস্ব অবস্থানে থাকে এবং নিজস্ব স্বকীয়তায় সে তার নর্মাল যে বিহেভ অর্থাৎ যে কার্যক্রমটা সেটা সে সঠিকভাবে পরিচালনা করতে পারে। ইপসেপ এখানে রোগের ক্ষেত্রটা আসবে না, আপনাদের বলি এটা কিন্তু রোগের ক্ষেত্র না, নর্মাল ক্ষেত্রটাকে আমরা আলোচনায় আনতেছি। রোগের ক্ষেত্রটা তখন আবার প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে যাবে, আমরা এখন প্যাথোলজিক্যাল কন্ডিশনে নেই। দ্বিতীয় যে ছবিটা আছে এখানে দেখেন কঙ্কাল দেওয়া আছে এবং সেই সাথে কঙ্কালটাকে ফ্রন্ট দিক অ্যান্ড ব্যাক সাইড দুইভাবেই দেওয়া আছে। তারপরে যে ছবি দুটো আছে সেই ছবি দুটো হচ্ছে আমাদের মাসকুলার সিস্টেমের ছবি, অর্থাৎ মাসেলগুলো কোথায় কি অবস্থানে আছে সেই সম্পর্কে এখানে দেখানো হয়েছে। তারপরে একটা ছবি আছে, এই ছবিটার দিকে একটু খেয়াল করেন। অ্যানাটমিক্যাল পজিশনে এটা অবশ্যই একটু সার্জিক্যাল বিষয়, আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে, একটু দুরূহ হইতে পারে যে আমরা এখানে দেখেন মাঝ বরাবর একটা দাগ টানিছে, তার পাশে লেখা আছে মিডিয়াল। তো এই যে দাগটা, এই দাগটাকে বলি আমরা হচ্ছে অক্সিস। অক্সিস এর বাংলা হচ্ছে বাংলা আসলে বলবো না, আমরা এটা সম্পর্কে বুঝি অক্সিস মানে হচ্ছে ভর কেন্দ্র। অর্থাৎ আমাদের শরীরের ভর কেন্দ্রটা এই যে যে দাগটা টানা হয়েছে শরীরের মাঝখান দিয়ে, এই ভর কেন্দ্রটা এইখান দিয়ে নামে, এই জন্য এই জায়গাটাকে বলা হয় অক্সিস। তো আমি এইগুলো বলার আগে আপনাদের কিছু শব্দের সাথে একটু পরিচয় করে দেব। যেটা বলছিলাম যে অ্যানাটমি টার্মিনোলজি বলা হয় যেগুলোরে, সেই টার্মিনোলজি সম্পর্কে আপনাদের একটু ধারণা নিতে হবে। ধারণা না নিলে আমরা ওই বিষয়গুলো আলোচনা করতে গেলে আমাদের কিছুটা ঝামেলা তৈরি হবে। দেখেন অক্সিসের কথাটা আমি বললাম, এখানে হচ্ছে মিডিয়াল প্ল্যান সম্পর্কে একটা কথা আছে। দেখেন অ্যানাটমিক্যাল পজিশন লেখা আছে, সেখানে 3 নম্বর অপশনে লেখা আছে মিডিয়াল প্লেন। ওই যে আমরা যে অক্সিসটা দেখলাম এই অক্সিসটাই হচ্ছে মিডিয়াল প্লেন। অর্থাৎ আমার শরীরটাকে যদি আমি মাঝখান দিয়ে, শরীরের পুরো মাঝখান দিয়ে কেটে ডান এবং বাম দুটো সাইডকে দুই সাইডে করে ফেলাই তাহলে সেটাকে বলা হয় মিডিয়াল প্লেন। তারপরে দেখেন আছে সাজিটাল প্লেন নামে একটা কথা লেখা আছে। দেখেন আমরা একটু ওই ছবিতে চলে যাচ্ছি নিচে। 5 নম্বর পিকচারটা যদি আপনারা দেখেন, অ্যানাটমিক্যাল পজিশন পিকচার নাম্বার 5, এখানে দেখেন সাজিটাল প্লেনটাকে দেখানো হয়েছে। এটাও একটা সার্জিক্যাল কন্ডিশন। আমাদের শরীরের যে শোল্ডার আছে এই শোল্ডার বরাবর যদি শরীরটাকে কেটে ফেলাই তাহলে সেই যে যে অবস্থানটা তৈরি হবে সেটাকে বলা হয় সাজিটাল প্ল্যান। এরপরে দেখেন এখানে ছবিতে একটা কাচের মতন আবরণ দিয়ে লেখা আছে হরিজেন্টাল প্ল্যান। এই হরিজেন্টাল প্ল্যানটা হচ্ছে আমাদের শরীরের কোমরের জায়গা দিয়ে যদি আমরা কেটে মানুষের উপরের অংশ এবং নিচের অংশটাকে আলাদা করে ফেলাই সেটাকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল প্ল্যান। এরপরে আমাদের আরেকটা শব্দ আছে দেখেন করোনালি প্রাণ। করোনালি প্রাণ বলতে বলা হয় আমাদের শরীরের সামনের অংশ এবং পিছনের অংশকে যদি আমরা আলাদা করি কাইটিয়া, তাহলে আমরা আমাদের মাথার মাঝ বরাবর কেটে ফেলবো, সেই জায়গাটা বলা হয় করোনারি প্ল্যান। তো আমরা আবারও টার্মিনালগুলো একটু দেখি। এই টার্মিনালগুলো আপনাদের অ্যানাটমি, ফিজিওলজি এবং মেডিকেলের বিভিন্ন জায়গায় আপনাদের ব্যবহার হবে। আমি আপনাদেরকে এই শব্দগুলো বলতেছি এবং শব্দগুলোর মিনিংগুলো বলে দিচ্ছি। দেখেন টার্মিনোলজিতে আছে অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র বলতে বোঝানো হয় সামনে, অ্যান্টেরিয়র বলতে বোঝানো হয় সামনে। এর বিপরীত শব্দ হচ্ছে পোস্টেরিয়র। পোস্টেরিয়র মানে হচ্ছে পিছনে। আবারও বোঝার চেষ্টা করেন, অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে, অর্থাৎ আমার যে বডিটা আছে এর সামনের অংশটাকে বলা হয় অ্যান্টেরিয়র, অর্থাৎ অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য বডি। তাইলে সামনের দিকের অংশ, শরীরের সামনের দিকের অংশ যখন আমরা বলবো তখন এটাকে অ্যান্টেরিয়র বলবো। আর যদি পোস্টেরিয়র বলি তাহলে আমাদের শরীরের পিছনের দিকের অংশটাকে আমরা বোঝার চেষ্টা করব। এরপরে একটা শব্দ আছে দেখেন সুপেরিয়র। সুপেরিয়র মানে হচ্ছে উপরে, আমাদের শরীরের উপরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটাকে বলা হয় সুপেরিয়র।
আর তারপরে শব্দটা আছে এর বিপরীত ইনফেরিয়র। ইনফেরিয়র বলতে বোঝানো হয় যে শরীরের যে নিচের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটাকে বলা হয় ইনফেরিয়র। এখন এটা শুধু শরীরের না, একটা অঙ্গের সাথে আরেকটা অঙ্গের আপনারা তুলনাও করতে পারেন। যেমন লিভারের সাথে আমি যদি ফুসফুসের তুলনা করি, তাহলে ফুসফুসের অবস্থান অনুযায়ী লিভারের অবস্থান আছে ইনফেরিয়র, আর লিভারের সুপেরিয়র আছে আছে ফুসফুস। এইভাবে আমরা একটার সাথে আরেকটারে কম্পেয়ার করব। মিডিয়াল মানে হচ্ছে আমাদের শরীরের মাঝখানের জায়গাটাকে বোঝানো হয়, ল্যাটারাল মানে শরীরের পাশের জায়গাটাকে বোঝানো হয়, ইন্টারনাল মানে হচ্ছে শরীরের ভিতরে, এক্সটার্নাল মানে হচ্ছে শরীরের বাইরে। তারপরে আরেকটা শব্দ আছে দেখেন, প্রক্সিমাল। প্রক্সিমাল মানে হচ্ছে আপনার কোনো একটা জিনিসকে কম্পেয়ার করে যেটা সব থেকে কাছে সেটাকে বলা হয় প্রক্সিমাল। আর এর বিপরীত আছে ডিস্টাল। ডিস্টাল মানে হচ্ছে দূরে। তা আমি প্রক্সিমাল আর ডিস্টালটাকে একটু বোঝার চেষ্টা করি। ধরুন আমাদের মাথাটা একটা সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে আমাদের শোল্ডার এবং আমরা যদি আমার হাতটাকে কম্পেয়ার করি, তাহলে আমাদের হাতটা মাথার থেকে হাতটা হচ্ছে সব থেকে দূরে। তো আমার মাথার থেকে এটা হাতটা হচ্ছে ডিস্টাল বলা হবে। আর শোল্ডারটা যেহেতু মাথার থেকে কাছে আছে সেজন্য এটাকে বলা হয় প্রক্সিমাল। মানে এটা একটা দূরত্বর মাপকাঠি আনার জন্য এই শব্দ দুটোকে মেডিকেলে ব্যবহার করা হয়েছে। তারপরে আমাদের আর দুটো শব্দ আছে, ডরসাল এবং ভেন্ট্রাল। ডরসাল বলতে বোঝানো হয় আমাদের বুকের পিছনের যে অংশটা, আবারও বলছি বুকের পিছনের যে অংশটা অর্থাৎ পিঠের যে অংশটা তাকে বলা হয় ডরসাল। শুধুমাত্র বুকের খাঁচার পিছনের যে অংশটুকুন হবে সেইটুকুনটা বোঝানো হয় পিছন দিক থেকে ডরসাল। আর বুকের সামনের যে অংশটা আছে সেটাকে আমরা বলি ভেন্ট্রাল। এরপরের দুটো শব্দ আছে দেখেন, প্ল্যান্টার অ্যান্ড পালমার। এই শব্দ দুটো আপনারা খুব ভালো চিনবেন। পায়ের পাতাটা, পায়ের যে পাতাটা যেটার উপরে আমরা ভর দিয়ে চলি সেটাকে বলা হয় প্ল্যান্টার। আবার একই দিক থেকে হাতের পাতাটাকে বলা হয় পালমার। তো দুটো জায়গায় দুটো অবস্থানের কারণে শুধু নামের পরিবর্তন হয়েছে, এটাকে আমরা কখনো এক করব না। প্ল্যান্টার এবং পালমার, একটা পায়ের অংশ একটা হাতের অংশ। তারপরে বলা হয়েছে ক্রেনিয়াল। ক্রেনিয়াল বলতে আমাদের যে মাথাটা আছে এই মাথার চারপাশের যে অঙ্গ প্রত্যঙ্গ কিংবা যে অংশগুলো আছে সেটাকে ক্রেনিয়াল বলা হয়। আর তারপরে সর্বশেষ দেখা আছে কাউডাল। কাউডাল বলতে আমাদের কোমরে এবং কোমরের চারপাশে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এটাকে একসাথে যদি আমরা বলতে চাই তাহলে এটাকে কাউডাল বলতে পারি। তো এই শব্দগুলো আপনারা একটু মুখস্থ করবেন, এটা করলে আপনাদের সুবিধা হবে। যদি আপনারা চান আমার এই নোটটা আপনাদের দরকার, আমি আপনাদেরকে সেন্ড করে দেব, আপনারা নিয়ে নিতে পারবেন এবং এখান থেকে আপনারা এই বিষয়টা বোঝারও চেষ্টা করতে পারবেন। দিয়ে দেবেন তাহলে এটা শুনতে হবে। একটু দেখেন, আপার লিম্ব অফ বডি। আমার মনে হয় ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আপার লিম্ব কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, এবং এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপার লিম্বটা আমরা কোন অংশটারে আপার লিম্ব বলবো। এই ছবিটা দেখেন খুব সুন্দর করে, পুরো অংশটা আমাদের অস্টিওলজি অর্থাৎ হাড়ের অংশ দিয়ে এটাকে বোঝানো হয়েছে। তারপরে আমি আপনাদের বলছি আমাদের শোল্ডারের পাশে যে হাড়টা আছে এবং আমাদের বুকের পাশে যে হাড়টা শুরু হয়েছে যেটার নাম হচ্ছে ক্লাভিকল। ছবিটার দিকে একটু খেয়াল করেন, দেখেন আমি কার্সর ধরছি, এটা হচ্ছে ক্লাভিকল। ঠিক আছে, এই ক্লাভিকল এবং স্কাপুলা থেকে শুরু করে আমাদের হাতের আঙ্গুল পর্যন্ত যে জায়গাটা আছে এবং এই জায়গার যে হাড়, মাংস, ব্লাড সাপ্লাই, তারপর আপনার নার্ভ সাপ্লাই, ফাংশন, মুভমেন্ট, জোড়া, এই সমস্ত কিছু মিলাইয়ে আমরা এই জায়গাটাকে বলি হচ্ছে আপার লিম্ব। আপার লিম্ব বলতে শরীরের উপরের অংশকে বোঝানো হয়। তো আমরা প্রথমে একটু অস্টিওলজি সম্পর্কে অর্থাৎ হাড় সম্পর্কে একটু জানবো। সেটা হচ্ছে আমাদের প্রথম হাড্ডিটা আছে হচ্ছে ক্লাভিকল, যেটা আমাদের শরীরের সামনের অংশে। আপনারা যদি ফিগারটা দেখেন প্রথমেই ওখানে একদম হাড়ের উপরে লেখা আছে ক্লাভিকল। এই ক্লাভিকল এবং পিছনে দেখেন লেখা আছে স্ক্যাপুলা। এটা আমাদের পিঠে দেখা যায়, আমরা যখন হাতটা নাড়ি তখন স্ক্যাপুলাটাও নড়াচড়া করে। ঠিক আছে, আর এই ক্লাভিকলের আরেকটা নাম আছে, ছেলেদের ক্লাভিকলের নাম হচ্ছে কলারবোন বলা হয়, আর মহিলাদের এই একই বোনটার নাম আলাদা একটা নাম, তার নাম হচ্ছে বিউটি বোন। তো অনেকেই হয়তো শুনতে পারেন বিউটি বোন, ক্লাভিকল এবং কলার বোন একটাই বোন।
যে একটাই জায়গায় দাদা অবস্থান। বলতেছিলাম কি, দাদা বলতেছিলাম একটু কারসার। তাহলে দেখেন এই যে আমি ক্লাভিকলের উপরে কার্সারটা ধরছি, এই ক্লাভিকলটা এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, তারপর এই জায়গা দিয়ে শেষ হয়েছে। এই পুরো বোনটার নাম হচ্ছে ক্লাভিকল, এবং এটার এই যে বিভিন্ন নামে বিভিন্নভাবে আমরা চিনতে পারি। মহিলাদের এটাকে বলা হয় বিউটি বোন, ছেলেদের বলা হয় কলার বোন, আর আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলবো ক্লাভিকল। সো তিনটাই একই বোন আমাদের ক্লাভিকল। আর এই যে পিছনে দেখেন কানের মতন ত্রিভুজ আকৃতির একটা বোন দেখা যাচ্ছে, যেটা আমরা হাতটাকে যখন নাড়াই তখন এটাও নড়ে, এটাকে বলা হয় স্কাপুলা, ঠিক আছে। তারপরে আমাদের আরেকটা বোনস আছে, দেখেন এই যে একটু লম্বা, আমি কারসর ধরছি, এই যে সবুজ একটা অংশ থেকে এই যে নিচের একটা ত্রিকোণ আকৃতি কিংবা একটু এলোমেলো খুর আকৃতি দেখা যাচ্ছে, এই পর্যন্ত যে জায়গাটা আছে এটাকে আমরা বলি হিউমেরাস, ঠিক আছে। আমাদের আপার লিম্পের সব থেকে বড় হাড় এটা, এটাকে বলা হয় হিউমেরাস। তারপরে দেখেন এই হিউমেরাসের পরে এখানে দেখেন দুটো বোনস দেখা যাচ্ছে পাশাপাশি অবস্থান করছে। এটার একটার নাম হচ্ছে রেডিয়াস, একটার নাম হচ্ছে আলনা। আমি আবারও কারসর ধরছি, এটাকে বলা হয় রেডিয়াস। রেডিয়াসটা এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত আসছে। আবার এর পাশে আছে হচ্ছে আলনা। আলনাটাও ওই যে ওই জায়গা থেকে শুরু হয়ে এই জায়গাটা এসে শেষ হয়েছে। আলনা এবং রেডিয়াসটা যেখানে শেষ হয়েছে, তারপরে আমাদের আছে এখানে কার্পাল বোন। আমাদের কার্পাল বোন থাকে 8টা, 8 পিস কার্পাল বোন থাকে, ঠিক আছে। আমাদের মনে হয় নামের এত প্রয়োজন নেই, এজন্য আমি সামনের দিকে আগানোর চেষ্টা করব। কার্পাল বোনের সামনে থাকে আমাদের হাতের যে মূল অংশটা, এটাকে বলা হয় মেটাকার্পাল বোন। দেখেন এইখানে একদম মোটা কালিতে লেখা আছে, মোটা কালিতে লেখা আছে কার্পাল বোন, তারপরে লেখা আছে মেটাকার্পাল বোন, ঠিক আছে। এই মেটাকার্পাল বোন হচ্ছে আমাদের 5টা, ঠিক আছে। এরপরে আছে আমাদের ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আমাদের যে আঙুলের যে হাড্ডিগুলো আছে একত্রে, এগুলোরে বলা হয় ফ্যালাঞ্জেস। যেহেতু এটা এখানে অনেকগুলো আছে সেই জন্য আমরা একত্রে এটাকে ফ্যালাঞ্জেস বলি। তাহলে এবার একটু আসেন, আমাদের ক্লাভিকল আছে হচ্ছে দুটো, মানে দুই সাইডে দুটো, আমাদের ডান সাইডে একটা আছে, বাম সাইডে একটা আছে, তাহলে দুটো ক্লাভিকল বোন আছে। আমাদের স্ক্যাপুলা আছে দুটো, ঠিক আছে, দুই সাইডে দুটো। হিউমেরাস আছে দুটো, রেডিয়াস আছে দুটো, আলনা আছে দুটো, তারপরে কার্পাল বোন আছে 8টা 8টা 16টা, দুই পাশ মিলিয়ে 16টা হবে। মেটা কার্পাল আছে 5টা 5টা 10টা, আর ফ্যালাঞ্জেস আছে হচ্ছে এক এক সাইডে 14টা করে, মানে 14 দুগুণ 28টা। সর্বমোট আমাদের আপার লিম্পে 64টা বোনস আছে। সর্বমোট আমাদের আপার লিম্পে 64টা বোনস আছে। আপনারা কখনো মিলাই নিতে পারেন যদি, একটু মিলাই মিলাই দেন দিদি, কিরকম হলো সোসাইটিটা একটু দেখি আচ্ছা দাদা। দেখেন ক্লাভিকল হচ্ছে দুটো, মিলান। হ্যাঁ কারসার ধরেন একটু দেখে নি, বুড়ো মানুষ তো ছবি কম দেখি, আস্তে আস্তে মিলে নি দুটো। চশমা দেন, চশমা দেন, ক্লাভিকল দুটো। হ্যাঁ চশমা তো অল টাইম থাকে দাদা, চশমা ছাড়া তো আচ্ছা, বাঁচি না। তারপরে স্কাপুলা দুটো। দুই সাইডই দুটো। আচ্ছা, তারপরে হিউমেরাস দুটো। জি দাদা। আচ্ছা, তারপরে রেডিয়াস দুটো। হুম আলনা দুটো। দুটো। আলনা 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 দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেটাকার্পাল হচ্ছে 8 8 14টা, এই সরি 8 8 16। 8 8 16 তাই না? হ্যাঁ, হ্যাঁ মেটাকার্পাল হ্যাঁ হচ্ছে 5 5 10টা, হ্যাঁ। আর ফ্যালাঞ্জেস আছে 14 দুগুণ 28টা। যোগদান 28টা প্লান্ট। হ্যাঁ যোগদান এবার 64টা হয়েছে কিনা দেখেন। তা হয়ে গেছে, 64টাই হয়ে গেছে। 64টা হয়েছে। হয়ে গেছে, এগুলো আবার একটু দেখে নিলাম। হ্যাঁ একটু ভালো করে দেখে নিলাম আপনার কাছে, ঠিক। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু সারফেস অ্যানাটমি সম্পর্কে জানবো। দেখেন এই যে ক্লাভিকল আর স্কাপুলা যেখানে আছে, এর উপরের অংশকে, অর্থাৎ এই যে আমি কারসর ধরছি এই জায়গাটাকে আমরা বলি শোল্ডার, ঠিক আছে। আবারও দেখেন স্কাপুলা এবং ক্লাভিকলের উপরের যে অংশটা, এই জায়গাটাকে আমরা বলি শোল্ডার। হ্যাঁ, এটাকে বলা হয় সারফেস অ্যানাটমি। এই জায়গাটাকে আমরা বলবো কি শোল্ডার। তারপরে আমাদের হিউমেরাসটা যেখানে আছে, পুরো হিউমেরাসের এই অংশটাকে আমরা বলি আর্ম। আর্ম, দেখেন হিউমেরাসটা এখান থেকে শুরু হয়েছে, এই জায়গায় এসে শেষ হয়েছে, এটাকে বলি আমরা আর্ম। এই জায়গাটাকে আমরা চিনি হচ্ছে আর্ম নামে। তারপরে আমার রেডিয়াস এবং আলনাবোন যে জায়গায় অবস্থান করতেছে, এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফোর আর্ম।
এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ফোর আর্ম। তারপরে আমাদের এই যে কার্পাল থেকে যে অংশটা শুরু হয়েছে একদম আঙুল পর্যন্ত, এই জায়গাটুকু আমরা শুধুমাত্র হ্যান্ড বলে থাকি। দেখতে পাইছেন? হ্যাঁ স্যার। এই যে কার্সর, এটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, এই জয়েন্টটা, ঠিক আছে। তারপরে দেখেন এর নিচে একটা সবুজ একটা জেলির মতন অংশ দেখা যাচ্ছে, সবুজ জেলির মতন সাদাটে, এটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। তাহলে আমাদের এই ক্লাভিকলের সাথে যখন স্ক্যাপুলার মিলন হয়েছে সেটাকে আমরা বলতেছি কি? অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। আর স্ক্যাপুলার সাথে আমাদের যখন হিউমেরাস যুক্ত হয়েছে সেটাকে আমরা বলতেছি শোল্ডার জয়েন্ট। শোল্ডার জয়েন্ট, বুঝতে পারছেন? তারপরে আমরা নিচে যাই, দেখেন এইখানে এসে হিউমেরাসের সাথে রেডিও এবং আলনার যে জয়েন্টটা যুক্ত হয়েছে এটাকে আমরা বলি এলবো জয়েন্ট। এই যে আমি যেখানে কার্সরটা ধরছি দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ স্যার। এটা হচ্ছে এলবো জয়েন্ট। এরপরে আপনাদের যে কারণে ছবি দেখানোর জন্য আছি ওটা আমি শরীরে দেখাইতে পারতাম না, দেখেন এখন রেডিও এবং আলনা এই দুটো বোন পাশাপাশি অবস্থান করছে। দেখেন এই উপরের মিশে আছে এবং একদম সম্মুখে মিশে আছে, মাঝখানে আবার ফাঁকা, ঠিক আছে। তো এই যে উপরে এবং নিচে মিশে আছে এটাকেও একটা জয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়, এটাকে বলা হয় রেডিও আলনা জয়েন্ট। রেডিও আলনা জয়েন্ট, এই যে উপরে মিশে আছে এই জায়গায় দুটো মিশে আছে এই কারণে এটাকে রেডিও আলনা জয়েন্ট বলা হয়, এবং নিচে এখানে মিশে আছে এটার নামও রেডিও আলনা জয়েন্ট। যদি বলেন যে ডিফারেন্সিয়েট করব কি করে, তাহলে এই যে যে অংশটা এটাকে বলা হয় আপার রেডিও আলনা জয়েন্ট, আর এটা হচ্ছে লোয়ার রেডিও আলনা জয়েন্ট, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তারপরে দেখেন আমরা এই যে রেডিও এবং আলনাটা যেখানে শেষ হয়েছে আর হচ্ছে কার্পাল বোনগুলো যেখানে শেষ হয়েছে শুরু হয়েছে এটাকে বলা হয় হচ্ছে, আমরা রিজ জয়েন্টে পরে আসবো, রিজ জয়েন্টের নামটা অনেক পরে আসছে এখানে। প্রথমে বলা হয়েছে কার্পাল, এই যে যেহেতু এখানে অনেকগুলো কার্পাল বোন আছে সেহেতু এখানে এটাকে বলা হয়েছে ইন্টার কার্পাল জয়েন্ট, মানে একটা কার্পাল বোনের সাথে আরেকটা কার্পাল বোনের যে সংযোগ কিংবা সন্ধি কিংবা জোড়া তৈরি হয়েছে সেটাকে বলা হয় ইন্টার কার্পাল জয়েন্ট। তারপরে কার্পাল বোনের সাথে যে মেটাকার্পাল বোনের যে সংযোগটা হয়েছে এখানে, এই যে আমি কার্সর ধরছি, এটাকে বলা হয় কার্পো মেটাকার্পাল জয়েন্ট, এটাকে বলা হয় কার্পো মেটাকার্পাল জয়েন্ট। এবার আপনারা একটু দেখেন এই যে যে জায়গায় রেডিও এবং আলনা শেষ হয়েছে সেখান থেকে আমার কার্পাল জয়েন্ট শুরু হয়েছে এবং কার্পো মেটাকার্পাল জয়েন্ট শুরু হয়েছে, এই পুরো জায়গাটাকে এখন আমরা বলতেছি রিস্ট জয়েন্ট। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে রিস্ট জয়েন্ট বলতে আমরা কি বুঝতেছি এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে এরপরে আমরা চলে আসবো ফ্যালেঞ্জেসে। ফ্যালেঞ্জেসটা আছে যে দেখেন আমি কার্সর ধরছি এখানে শুরু, এই যে এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তো এই যে ফ্যালেঞ্জেসের সাথে মেটাকার্পলের যে জয়েন্টটা শুরু হয়েছে এটা বলা হয় মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই যে হচ্ছে মেটাকার্পাল বোন, এই যে ফ্যালেঞ্জাস, তো এইটাকে বলা হয় মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এখানে 5টা জয়েন্ট আছে, 5টা আঙুলের জন্য কিংবা 5টা হাড্ডির জন্য। তারপরে আমাদের দেখেন এই যে ফ্যালাঞ্জেস আছে হচ্ছে একটার সাথে আরেকটা জোড়ানো আছে, এখানে আছে 3টা, এইখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 2টো। তো এই ক্ষেত্রে এই যে একটা ফ্যালেঞ্জেসের সাথে আরেকটা ফ্যালেঞ্জেসের যে জোড়া তৈরি হয়েছে সেটাকে বলা হয় ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এটাকে বলা হয় ইন্টার ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। যদি দেখতে পান তাহলে দেখেন এখানে হার্টের ফিগার দেওয়া আছে, হার্টের থেকে একটা লাল একটা নালি, মানে একটা লাল রং যুক্ত একটা জিনিস সামনের দিকে চলে আসছে, একদম হাতের পাতা পর্যন্ত এসে বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। আমাদের যত আর্টারি আছে এই আর্টারিটাকে লাল রঙে দেখানো হয়, অর্থাৎ এটা দিয়ে বোঝানো হয় এখান দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হচ্ছে। তো একটু খেয়াল করি আমরা এখানে কি আর্টারি আছে। প্রথমেই দেখেন লাল অংশটা এই যে হার্টের এইখান থেকে আসছে, এটাকে বলা হয় রাইট সাবক্লাভিয়ান আর্টারি। রাইট সাবক্লাভিয়ান আর্টারি, এখানে রাইট কেন বলছি আমরা, কারণ ডান হাতে এটাকে সাপ্লাই দিচ্ছে, যদি এটা বাম হাতে দিত তাহলে আমরা লেফট বলতাম। তারপরে এটাই একটু সামনের দিকে যখন আসছে তখন এটার নাম হয়েছে অক্সিলারি আর্টারি। দেখেন এখানে অক্সিলারি ভেইন লিখে দিছে কিন্তু আর্টারিটা এখানে লেখা নেই।
তারপরে আপনারা দেখেন এই যে অক্সিলারি ভেইনের যেখানে মার্কিংটা করছে এর পাশে যে লাল যে নালিটা দেখতে পাচ্ছেন এটাই আপনার অক্সিলারি আর্টারি। তারপরে এটা আরেকটু সামনে যাইয়া আমাদের বাইসেপ মাসেলটা যেখানে সেই জায়গাটা যাইয়া এই একই আর্টারির নাম আবার পরিবর্তন হইয়া ব্রাকিয়াল আর্টারি হয়ে গেছে। একই আর্টারি ব্রাকিয়াল আর্টারি হয়ে গেছে। ব্রাকিয়াল আর্টারিটা আরেকটু সামনে যাইয়া যখন রেডিয়াল এবং আলনার বোনের কাছে চলে গেছে তখন সে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। দুই ভাগে বিভক্ত হয়ে গেলে এর নামটারও একটা পার্থক্য চলে আসে। সেটা হচ্ছে তখন রেডিয়াল আর্টারি বলা হচ্ছে এবং আলনার আর্টারি বলা হচ্ছে। আপনারা যদি কেউ পালস দেখায় অভিজ্ঞ থাকেন তাহলে আমরা এলবো জয়েন্টে যেখানে আমরা পালস দেখি সেটা আমরা সাধারণত রেডিয়াল আর্টারি অথবা আলনার আর্টারি অথবা আমাদের এখানে আরেকটা আর্টারি আছে সেটা হচ্ছে মিডিয়াল আর্টারি। ঠিক আছে, এই মিডিয়াল আর্টারিও আমরা অনেক সময় দেখে থাকি। তো মিডিয়াল আর্টারিটা একটু ডিপে থাকে, অনেক সময় আমরা বুঝতে পারি না। তবে রেডিয়াল এবং আলনার আর্টারিটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, আঙুল দিয়ে অনুভব করতে পারি। এই আলনারিগুলো আরও একটু সামনে যাইয়া আমাদের এটা ক্যাপিলারিতে পরিণত হয়েছে। যে আঙুলের যে বিভিন্ন জায়গায় দেখেন জালির মতন ছড়াইয়া গেছে এটাকে বলা হয় ক্যাপিলারি। অর্থাৎ এখানে যাইয়া ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে আমাদের যে মাংসপেশি আছে, আমাদের যে স্কিন আছে সেখানে যাইয়া এই বিশুদ্ধ রক্তটা আমাদের শরীরকে পুষ্টি দিচ্ছে। ঠিক একইভাবে এইখান থেকে এই রক্তটাকে আবার মানে এই রক্তটাকে শরীরকে দিয়ে সেখানে যে একটা ওয়েস্ট পদার্থ, বজ্র পদার্থ, সেটা আবার রক্ত এটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি অবিশুদ্ধ রক্ত অর্থাৎ দূষিত রক্ত কিংবা ময়লাযুক্ত রক্ত, যেটা আমাদের ভেইনের মাধ্যমে এই যে সবুজ নালীগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবুজ যেটা, সেই সবুজ নালীগুলোর মাধ্যমে এটা শরীরের আবার আর্টারি যেখানে রক্তটা পৌঁছায় দিচ্ছে সেইখান থেকেই সবুজ নালীগুলো আবার রক্তটাকে টাইনিয়ে হার্টে নিয়ে যাচ্ছে। সেখানে দেখেন বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন নাম আছে, এক এক জায়গায় এক এক ধরনের নাম। সেটা আমাদের এই যে রেডিয়াল বলে যেখানে আছে সেখানে রেডিয়াল, যেখানে ব্রাকিয়াল আছে সেখানে ব্রাকিয়াল, এইভাবেই নামগুলো দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় বিস্তৃত হয়েছে এবং এটাকে আবারও হার্টে ফিরাই নিয়ে গেছে। আমি এই জিনিসটা আরও সুন্দর করে আপনাদেরকে যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো, যখন ব্লাড সার্কুলার সিস্টেম কিংবা ভাস্কুলার সিস্টেম পড়াবো, তখন এই জিনিসটাকে আমি আরও সুন্দর করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, তখন আপনাদের বুঝতে সুবিধা হবে আরও। তো এই জায়গাগুলোতে আমরা দাদা যে জায়গাটায় হলুদ কালার করা আছে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ। দেখেন নিচে বক্স দিয়ে হলুদ কালার দিয়ে সেখানে পাশে লেখা আছে অ্যাক্সিলারি নার্ভ। অর্থাৎ আমাদের অ্যাক্সিলারি নার্ভটা শুধুমাত্র এই জায়গাটুকে সাপ্লাই দিচ্ছে। আমাদের ডান পাশ এবং বাম পাশ দুই দিকেই মিল করে দেওয়া রয়েছে। তারপরে দেখেন বেশ বড় একটা ছবি আছে, সেটা হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। দেখেন রেডিয়াল নার্ভটা আমাদের অনেক দূর পর্যন্ত, অর্থাৎ অ্যাক্সিলারি নার্ভ থেকে বেশ দূর পর্যন্ত এবং আঙুল পর্যন্ত বিস্তারিত হয়ে চলে আসছে। তারপরে আমাদের আরেকটা নার্ভ আছে দেখেন মিডিয়াল নার্ভ। মিডিয়াল নার্ভটা এই যে একটু খয়েরি কালার অথবা গোলাপি কালার বলতে পারেন এটাকে, গোলাপি কালার যুক্ত যে কালারটা সেটা হচ্ছে আপনার মিডিয়াল নার্ভ। একটা নির্দিষ্ট জায়গায় সেটা শেষ হয়ে গেছে, হাত পর্যন্ত পৌঁছায়নি। তারপরে আরেকটা কালার আছে সেটা একটু ব্লুইশ, এটাকে বলা হয় মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। ঠিক আছে, সেটা আমাদের এই জায়গাটা দেখেন আমি কার্সর ধরছি, এই জায়গাটা এটা বিস্তারিত হয়েছে। তারপরে আমাদের আরেকটু আছে, এটাকে ব্লু কালারও বলতে পারেন এটাকে, সেটা আমাদের এই যে এই হাতে এই পাশে দেখা যাচ্ছে এবং এই হাতের এই পাশে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা নার্ভ আছে মিডিয়াল নার্ভ, যেটা উডেন কালারের মতন দেখাচ্ছে, সেটা আমাদের দেখেন এই যে এই পাশের অংশটা দেখা যাচ্ছে। হ্যাঁ, মিডিয়াল নার্ভ এই যে এখানে দেখাচ্ছে। তো মোটামুটি ভাবে কাজ করে সেই জিনিসটা এখানে বলা হয়েছে। দেখেন আমাদের শোল্ডার জয়েন্টটা কিভাবে কাজ করে, কোন কোন দিকে মুভ করতে পারে, আমাদের এলবো জয়েন্টটা কোন কোন দিকে মুভ করতে পারে, আমাদের রিস্ট জয়েন্টটা কোন কোন দিকে মুভ করতে পারে, সেই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। নিচের ছবিটা দেখেন আরো ক্লিয়ার করা হয়েছে, একেবারে শেষে 13 নম্বর ছবিটা। ঠিক আছে, তো এই যে দেখেন শোল্ডার জয়েন্টটা আমি মুভমেন্টগুলো আপনাদেরকে খুব সংক্ষেপে বলতেছি। আমাদের শোল্ডার জয়েন্টে অনেকগুলো মুভমেন্ট হয় যেমন ফ্লেকশন হয়, এক্সটেনশন হয়, মিডিয়াল রোটেশন হয়, লেটারাল রোটেশন হয়, অ্যাবডাকশন হয়, অ্যাডাকশন হয় এবং সার্কুলেটরি হয়। আমি মুভমেন্টগুলো আপনাদের দেখাই দেব, তো সেজন্য আমি আবার স্ক্রিনে চলে আসব। আপনারা যদি ছবিগুলো দেখতে চান আপনাদের সামনে রাখতে